সুস্বাগতম। নৃবিজ্ঞানের দৃষ্টিতে জাতি বা রেস কোনো কঠিন ও চিরন্তন জৈবিক সত্য নয়। আধুনিক নৃবিজ্ঞান ও জিনতত্ত্ব অনুসারে মানুষের শারীরিক বৈচিত্র্য ধারাবাহিক এবং একে আলাদা জৈবিক শ্রেণীতে ভাগ করা যায় না। বর্তমানে জাতি একটি সামাজিক ও রাজনৈতিক ধারণা হিসেবে বিবেচিত হয়, যা মূলত মানুষের চামড়া, রং বা বাহ্যিক লক্ষণের উপর ভিত্তি করে তৈরি। নৃবিজ্ঞান হলো মানুষের জাতি সম্পর্কিত বিজ্ঞান। এর কাজ হলো অতীত ও বর্তমানের মানব সমাজ, সংস্কৃতি, আচরণ এবং শারীরিক বিবর্তন নিয়ে গবেষণা করা। বিশ্বজুড়ে মানুষের বিভিন্ন ধরন ও জীবনযাত্রা ভালোভাবে বুঝতে এই বিজ্ঞান সাহায্য করে। এই বিজ্ঞানের দৃষ্টিতে মানবজাতির সমাজ, সংস্কৃতি, আচার আচরণ এবং বিবর্তনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নৃবিজ্ঞানের দৃষ্টিতে জাতিতত্ত্ব। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। নৃবিজ্ঞানের আক্ষরিক অর্থে মানুষ বিষয়ক বিজ্ঞান। এর লক্ষ্য হল অতীত ও বর্তমানের মানব সমাজ ও মানব আচরণকে অধ্যয়ন করা। কিন্তু মানুষ বিষয়ক অন্যান্য বিজ্ঞানগুলির চেয়ে এটির পরিধি ব্যাপকতর। বিশ্বের সকল অঞ্চলে সংস্কৃতি মানুষকে নিয়ে এই বিজ্ঞানে গবেষণা করা হয়। লক্ষ কোটি বছর ধরে মানুষের বিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশের গবেষণাও নৃবিজ্ঞানের আওতায় পড়ে। নৃবিজ্ঞানে মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক মানুষ ও তাদের সব রকমের অভিজ্ঞতা নৃবিজ্ঞানীদের গবেষণার বিষয়। নৃবিজ্ঞানীরা কোনো একটি বিষয়ে মানব সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য চিহ্নিত করতে ও সেগুলির ব্যাখ্যা করতে চেষ্টা করেন। এই বিশিষ্টগুলি মানুষের নিজস্ব বৈশিষ্ট্য বা সামাজিক রীতিনীতি হতে পারে। বিচিত্র প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াইতে গিয়ে মানুষের শারীরিক কিছু বিবর্তন ছিল অবধারিত। কোথাও গায়ের রং, কোথাও ঠোঁটের আকৃতি, আবার কোথাও উচ্চতা অথবা পেশিবহুল ভারী চেহারা সেই বিবর্তনের সাক্ষী। তবে শরীরের বাইরে পরিবর্তনের অনুপাতে ভিতরে পরিবর্তনও হয়েছে কম না। কিছু কিছু ক্ষেত্রে অসাধারণ অভ্যাসও বদলে গেছে, যাকে নৃবিজ্ঞানীরা অভ্যাসগত পরিবর্তন বলে থাকেন। স্থানীয় সম্পদের উপর বেঁচে থাকার জন্য মানুষকে নির্ভর করতে হয় বলে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী বদলে যায় মানুষের খাদ্যাভ্যাসও। বিভিন্ন ধরনের খাদ্যবস্তু যাতে মানুষ সহজে সংগ্রহ করতে পারে, তার জন্য মানুষের পৌষ্টিকতন্ত্রকে সেইভাবে বদলাতে হয়েছে। এক অঞ্চলের খাদ্যবস্তু অন্য অঞ্চলে ততটা গ্রহণযোগ্য হয়নি এবং অন্য অঞ্চলে খাদ্যাভ্যাসে রপ্ত হতে গেলে প্রাথমিকভাবে কিছুদিন হজমের সমস্যায় ভুগতে হয় মানুষকে। অন্যদিকে আবার মানুষের যৌন জীবনেও পরিবর্তন এনেছে স্থানীয় প্রাকৃতিক পরিস্থিতি। যৌন জীবনের উপর প্রত্যক্ষ প্রভাব রেখে স্থানীয় ভৌত পরিস্থিতি ও খাদ্যাভ্যাস। দেখা গেছে শীতের দেশগুলিতে নিষেক বেশ শক্ত। যৌন মিলনের পর ও শুক্রাণু ডিম্বাণু সহজে মিলিত হতে চায় না। উপরন্তু ঠান্ডার সাথে লড়তে এইসব অঞ্চলের মানুষকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হয়। তাই দেখা যায় অধিক প্রোটিনজাত খাদ্যের প্রভাবে ও নিষেধকের প্রয়োজনে এদের যৌনস্পৃহা তুলনামূলক বেশি। প্রকৃতি বলে মানব জীবন সংস্কৃতি এনেছে পরিবর্তন। খাদ্যাভ্যাস ও যৌনতা স্বভাবতই জায়গা করে নিয়েছে সংস্কৃতিতে। অনিশ্চিত প্রকৃতিতে জন্ম নেওয়া মানুষের নিশ্চয়তা খোঁজার মানবোচিত প্রবণতা মানুষের আদ্যান্ত বোধের মধ্যে পরিবর্তন এনেছে স্থানীয় প্রকৃতি। এইভাবেই মুক্তাদের বিশ্বের স্রষ্টা সিংহা বঙ্গা শেওড়াদের কাছে হয়েছে কীটঙ্গ। কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মানুষ তার প্রকৃতি দর্শনকে রচনা করেছে স্থানীয় পরিবেশকে দেখে। আদ্যান্ত বোধ সবসময়ই পারিপার্শ্বিক প্রকৃতির উপর নির্ভরশীল। শুধু তাই নয়, দেশান্তরে অপদেবতার আকৃতি প্রকৃতি বদলেছে। আবার নানা স্থানে ছড়ানো ছিটানো
একই উপজাতি গোষ্ঠীতেও দেবতা অপদেবতার সংজ্ঞা বদলেছে। মানুষ সংস্কৃতির জীবনে যেহেতু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনের সমষ্টিগত প্রাতিষ্ঠানিক পরিচয়, তাই স্থানীয় মানুষের প্রয়োজনে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির মধ্যে বিশেষত্ব দেখা গিয়েছে। এক স্থানের মানুষের বিশ্বাস, অভ্যাস, আকাঙ্ক্ষা, আবেগ যেহেতু অন্য অঞ্চলের সাথে এক নয়, সেহেতু সংস্কৃতি হয়ে উঠেছে মানুষের মূল পরিচয়। সোজা কথায় শারীরিক কারণে না হলেও সাংস্কৃতিক কারণে মানুষে মানুষে বিভেদ রয়েছে। এই অর্থে সংস্কৃতি মানুষের সবচেয়ে বড় পরিচয়। অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্ব যদি কিছু থেকে থাকে, তবে তার উৎস তার সংস্কৃতির আনাচে কানাচে। সংস্কৃতি স্থানীয় বুদ্ধিতে জন্ম হয়ে থাকলেও তার পরিবর্তন করে পারিপার্শ্বিকতার উপর। যেহেতু সাংস্কৃতিক মননশীলতার সমষ্টিগত স্বীকৃতি, সেহেতু সংস্কৃতির বিবর্তন ঘটে জীবনের জটিলতা বৃদ্ধির সাথে সাথে। যত জটিল জীবন, ততই সূক্ষ্ম স্তরে উন্নয়ন ঘটে সংস্কৃতির। তবে মজাটা এই যে সম্পূর্ণ স্থানীয় সম্পদ নির্ভর উপজাতি জীবন কখনোই জটিল নয়। চাহিদা নেহাতি বেশি না হলে স্থানীয় সম্পদ বেশিরভাগই তাদের সব প্রয়োজন মিটিয়ে দেয়। তাই জটিলতার অবকাশও কম। এক ধরনের কুপমণ্ডকতা এমন আচ্ছন্ন করে রাখে সেখানকার মানুষকে যে সংস্কৃতির এক অনরতা সব কিছুকে থামিয়ে রাখে অনেকটা, যেমনটা ঘটেছে বর্তমান বিভিন্ন উপজাতিদের ক্ষেত্রে। একমাত্র সংস্কৃতি যখন অন্য সংস্কৃতির সঙ্গে আদান প্রদানের সুযোগ পায় প্রয়োজনীয় বস্তুগত শর্তের জন্য, তখনই সংস্কৃতির ক্রমোন্নয়ন সম্ভব। তবে এরও একটা পদ্ধতিগত দিক আছে। সব সংস্কৃতি অন্য সব সংস্কৃতির কাছে সব সময় গ্রহণযোগ্য হয় না। সেই সব সাংস্কৃতিক বস্তুগুলি গ্রহণযোগ্যতা অর্জন করে যেগুলি বস্তু বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদান এমন কিছু সংস্কৃতির জন্ম হয় যা মানুষের গড় মানসিকতাকে ক্রমোন্নতির পথে নিয়ে যায়। তত্ত্বগতভাবে সমস্ত ব্যাপারটা এই যে মানুষের মানসিক প্রয়োজন যেমন সংস্কৃতির স্রষ্টা, তেমনি সংস্কৃতিও নিজেদের প্রয়োজনে বদলে নিয়েছে মানুষের প্রয়োজনকে। সেদিক থেকে বলা যায় মানুষের পরিবর্তনের মধ্যে সবথেকে বড় সত্য হলো এটাই যে এমনই কিছু কিছু ক্ষেত্রে মানুষের সাংস্কৃতিক জীবন তার জৈব জীবনকে প্রভাবিত করে। আজ এ কথা বোধ হয় নতুন করে বোঝানোর দরকার নেই যে উচ্চ মননশীলতা, শিক্ষা, সংস্কৃতি মানুষের যৌনতাবোধের মধ্যে পরিবর্তন আনে। এই বোধ যতটা স্থূল নিম্ন মানসিকতার মানুষের মধ্যে, সেটাই সূক্ষ্মতাপ্রাপ্ত মানসিকতার উন্নতির সাথে সাথে। সারা বাংলা ব্যাপারটা এমন যে পশ্চিম নৃতত্ত্ববিদদের অতি বেশি প্রয়োজন বিজ্ঞান নির্ভরশীলতা যে সব তত্ত্বকথার জন্ম দেয়, সেগুলি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।